কাঞ্চনা ইউনিয়ন শাখা কর্তৃক দেশ নায়ক তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ৩১ দফা রাষ্ট্র সংস্কার যে কর্মসূচি, সে কর্মসূচির আলোকে আপনাদের সাথে মত বিনিময়ে যে আলোচনা সভা, সে আলোচনা সভার সহযোদ্ধা কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, নির্যাতিত নেতা জনাব শহীদুল শিকদার আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, সাতকানিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব নওয়াব মিয়া, দক্ষিণ জেলা বিএনপির আরেকজন সদস্য, সাবেক ছাত্রনেতা জননেতা জনাব জসিমউদ্দিন আবদুল্লাহ। আজকের অনুষ্ঠানে কাঞ্চনা ইউনিয়ন বিএনপি কর্তৃক ৩ জন সংবর্ধিত অতিথি। একজন হচ্ছে সাতকানিয়ার তথা দক্ষিণ চট্টগ্রামের যারা নির্যাতিত, অবহেলিত, এই স্বৈরাচারী সরকার কর্তৃক মামলায় খাওয়া, যারা জেল জীবন খেটেছে, তাদের মামলায় যিনি সহযোগিতা করেছেন, আমার অত্যন্ত প্রিয়। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানের সরকারের 2 জন অফিসারকে পেয়েছি। যে একটা অনুষ্ঠান করব, এই অনুষ্ঠানে সরকারের অফিসার পাবো, এইটা আমরা 17 বছর চিন্তা করতে পারিনি। এরকম 2 জন অফিসার, একজন হচ্ছে আমার অত্যন্ত প্রিয় ভাজন নেতা অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, আরেকজন হচ্ছেন তাও সাবেক ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট দেলোয়ার, এবং আরেকজন আমার প্রাণপ্রিয় ছাত্রনেতা চট্টগ্রাম সাতকানিয়া বারের নবনির্বাচিত সদস্য সচিব জনাব হাফিজুর রহমান মানিক সহ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সাতকানিয়া থানা ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর জনাব তাহের আবু তাহের বিএসসি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সাতকানিয়া থানা যুব দলের সাবেক সভাপতি, সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। উপস্থিত আছেন সাতকানিয়া দক্ষিণ জেলা যুব দলের সংগ্রামী সহসভাপতি হাসান আলী, সহসভাপতি জনাব সাজিদুল আলম মিন্টু। অনুষ্ঠানে উপস্থিত আছেন উত্তর সাতকানিয়ার ইলিয়াস বাবুল, আবুল হুসেন। উপস্থিত আছেন আফসার। আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য যারা বিশেষ করে অক্লান্ত পরিশ্রম করেছেন, কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি SM গিয়াসউদ্দিন, জনাব খুরশেদুল আলম, জাফর মেম্বার, নবী মেম্বার, নুরু মেম্বার এবং আরিফ, রিদওয়ান, আবু শামা, সাদাত, আলম, শহীদ মেম্বার, মাহবুদ সওদাগর, নুরুল সওদাগর সহ কাঞ্চনা ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দরা, আমার 3 জন প্রবাসী ভাই, যারা এই 17 বছর বিভিন্নভাবে আমাকে লেখনীর মাধ্যমে, তাদের বলার মাধ্যমে
আমাকে সবসময় উজ্জীবিত রেখেছেন। অন্যতম তিনজন হচ্ছেন এরশাদ, ফারুক, আনসার সহ এই আলোচনা সভায় উপস্থিত আমার কিছু কিছু মুরব্বী, যারা আমার বড় ভাইয়ের সমতুল্য, যাদেরকে আমি পেয়েছি আমার মামা আনোয়ারুল কাদরের সময়, রাজনীতি করার সময়। অনেকে আমার সমবয়সী আছেন, আমার ছোট আছেন। আমি আসলে আজকের বক্তব্যটা কিন্তু রাজনৈতিক বক্তব্য দিব না। আপনাদের সাথে আমি আজকে কিছু কথা বলার জন্য এসেছি। আজকে কেউ কেউ বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 2024-এ নতুনভাবে স্বাধীন হয়েছে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে। কিন্তু সেই স্বাধীনতাকে আমরা ধারণ করতে পারবো কিনা, আজকে এই বিজয়ের মাসে প্রথম দিন দাঁড়িয়ে আমি আজকে প্রশ্নবোধক অবস্থায় আছি। আজকে আমার আগের বক্তারা বলেছেন এই সরকারকে অস্থিতিশীল করার জন্য আমাদের একটি পার্শ্ববর্তী রাষ্ট্র, বিশাল একটি রাষ্ট্র ভারত, পতিত সরকারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ক্ষান্ত হয় নাই। বাংলাদেশে প্রতিনিয়ত বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের মানুষ দিয়ে ষড়যন্ত্র করছে। প্রথমে ষড়যন্ত্র করেছে চৌকিদার আছেন আমাদের, চৌকিদারদেরকে দিয়ে। আপনারা দেখছেন তারা তখন সচিবালয় ঘেরাও করেছিল। এই সরকারকে যখন আমরা বলেছি পিটানি দেন, পিটানি খাওয়ার পর তারা ঘরে চলে গেছে। এরপর আসলো ছাত্রদের রূপ নিয়ে আসলো আবার। এই ছাত্রদেরকে যখন ভাঙচুর করেছে, তখন যখন একদম পিটা দিয়ে পুটকি লাল করে দিয়েছে, তারাও ঘরে চলে গিয়েছে। এরপর আসছে হকাররা তাদের স্বাধীনতা দেওয়ার জন্য। আর 17 বছর তোমরা তোমাদের অধিকার আদায় করতে পারো নাই। এই 3 মাসের একটা বাচ্চা সরকারের কাছে তোমরা কি দাবি নিয়ে আসো? এরপর আসলো রিক্সা শ্রমিকরা। যে শ্রমিকগুলির কথা বলছি তারা সবাই আমাদের অংশ, কিন্তু তারা শয়তান, যেমন আদম আলাইহিস ইসলামের সময় থেকে তো শয়তানের সৃষ্টি, তাই না? ইব্রাহিম আলাইহিস ইসলামকে শয়তান বিভিন্ন রূপে আক্রমণ করেছে না? এই সরকারকেও বিভিন্ন রূপে শয়তানের আবরণে আক্রমণ করার জন্য আজকে ব্যস্ত হয়ে আছে। সর্বশেষ আক্রমণটা করলো কি দিয়ে? ইস্কন দিয়ে। যেই হিন্দুদের সনাতনী দুর্গাপূজায় আমরা এসে পাহারা দিয়েছি। আপনারা এখানে যারা আছেন, হিন্দু মুসলমান যারা আছেন, সবার কাছে আমার প্রশ্ন, কোন হিন্দু পরবে মুসলমানদের কি পাহারা দিতে হয়? হয় না। এই বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ। আমাদের এই যে 31 দফা, দ্বিতীয় দফায় আমাদের নেতার দাবি একটাই, সেটা কি? রেইনবো নেশন, সম্প্রীতির দেশ করার কর্মসূচি ঘোষণা করেছে। শুধু সম্প্রীতির দেশ না, আবার ন্যাশনাল কনসুলেশন কমিশন করার কথাও বলেছে। তো সুতরাং আমরা চাই এই পতিত সরকারকে কেউ যেন কোনোভাবে প্রশ্রয় না দেয়। সেই কারণে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘরের দরজাটাতে তালা মারি দিয়েছে, যেন পতিত সরকারের এই শয়তানগুলি বিভিন্ন রূপ নিয়ে জাতীয়তাবাদী দলে ঢুকতে না পারে। যোগদান সম্পূর্ণ বন্ধ। তো সুতরাং ওরা যোগদান যদি দলে করতে না পারে কি করবে?
ওরা কারো না কারো কাঁধে ভর দিয়ে 17 বছর যারা চাঁদাবাজি করছে, বালু লুট করছে, আপনার গাছ লুট করছে, মানুষের চেয়ারম্যানই লুট করছে, মেম্বারই লুট করেছে, মানুষের রক্ত লুট করছে, মানুষের কথা বলার স্বাধীনতা লুট করছে। এখন তারা সবাই তো আর পালিয়ে যায় নাই, গেছে? কিছু কিছু আছে এই সরকার যাদেরকে ধরেছে, যারা লুকিয়ে আছে ঘরের মধ্যে, তারা যেদিন কচ্ছপের মতো গলাটা একটু বাইর করবে, ঠাস করে তাদেরকে সেদিন ধরে ফেলবে। ইতিমধ্যে অনেকেই ডাক্তারকে টেলিফোন করে, আগে তারা ট্রিটমেন্ট করার জন্য সর্দি হলো দুবাইতে, লন্ডন, সিঙ্গাপুরে চলে যেত। আজকে তারা ডাক্তারকে টেলিফোন করে, আমার তো মৃত্যু প্রায়, এসে আমার একটু ট্রিটমেন্ট করে যাও। তো ডাক্তার বলে, কেন? আমি কেন আপনার বাসায় যাব? আপনি আসেন না চেম্বারে। বলে, আপনি ঘর থেকে বের হলে আমাকে অ্যারেস্ট করবে। বলে, আপনি অ্যারেস্ট করার মতো এত কাজ করছেন কি জন্য? একটা লোকের কত টাকার দরকার? একটা লোকের মৃত্যুর পর 3.5 হাত জায়গা লাগবে। আপনি যদি 300, 400, 500, 600 বাড়ি করেন, তাহলে এই বাড়ি আপনি কে থাকবে? তো সুতরাং আমি আপনার বাসায় গিয়ে ট্রিটমেন্ট করতে পারবো না, আপনি ভেবে মারা যান। সুতরাং আমি নিজেও 2017 সালে গুমের শিকার হয়েছে। 2018 সালে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে নমিনেশন দিয়েছিল। নমিনেশন যেদিন ডিসি অফিসে সাবমিট করব, আমাকে যেদিন প্রতীক দিবে, ওই দিন আমাকে আমার নেতা তারেক রহমান টেলিফোন করে বলে, এই আসনটা আমি জোটকে ছাড় দিতে চাই, তুমি জামাতের নেতা শামসুল ইসলামের পক্ষে তোমার প্রতীক ছেড়ে দিয়েছো, তোমার কি বলে প্রার্থিতা প্রত্যাহার করো। আমি ওই দিন প্রার্থিতা প্রত্যাহার করে জামাতকে নমিনেশন ছেড়ে দিয়েছি। এবং ইলেকশনের দিন উনি জেলখানায় ছিল, আমাকে বলেছে, আমি তো জেলখানায়, আপনাকে আমার হয়ে কাজ করতে হবে। ইলেকশনের দিন আমি আমার ছোট ভাইকে বাড়িতে রেখেছি ইলেকশন করার জন্য, কিন্তু আমি তো ইলেকশন করার জন্য এসেছি। আমাকে এলাকায় ডেকে এলাকার আওয়ামী লীগ প্রথমে দিনের বেলা আক্রমণ করলো, রাত্রে আক্রমণ করলো। আমার ছোট ভাই সহ এখানে কিছু জামাতের কর্মীও আমার ঘরে ছিল। এরপরেও যখন আমরা ঘর ছাড়ি নাই, আমি হলফ করে বলতে পারি জামাতের অনেক নেতা যখন সাক্ষা নিয়ে আসে নাই, তারা রাতের ভোটের কথা চিন্তা করে তারা আগে থেকেই চলে গেছে। আমি তো বাড়িতে ছিলাম, আমার ছোট ভাই বাড়িতে ছিল। সকালবেলা তারা আবার ফজরের আজানের আগে আবার আমাদের বাড়ি আক্রমণ করছে। এই শীতকালে ঘরের পিছন দিয়ে আমার ছোট ভাইকে আরিফকে সহ নিয়ে আমার বাড়ির পিছনের পুকুরে রাত কাটিয়ে তারপরে শহরে যেতে হয়েছে মোটর রিক্সা নিয়ে। এই কষ্ট আমরা করেছি 17 বছর। এই কষ্ট করতে গিয়ে আমাদের যেমন সালাউদ্দিন কাদের সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, জামাতের অনেক নেতাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই স্বাধীনতা তো এমনি এমনি হয় নাই। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে কারাগারে ছিল, জামাতের আমির সহ অনেক নেতাকেই কারাগারে থাকতে হয়েছে। সুতরাং আমি বেশি প্রাউড ফিল করার কিছু নাই। এত কিছু করার পরও আমরা কিন্তু এই সরকারকে তাড়াতে পারিনি। আমরা কি তাড়াতে পেরেছি? সুতরাং এই সরকারের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। যখন গজব নাজিল হয়েছে, আমি যখন এলাকায় আসতাম সকালে এসে আবার তো বিকেলে চলে যেতাম। যখন আসতাম যারা হাউতাস করতো তাদেরকে বলতাম, উপরে তো সৃষ্টিকর্তা আছে, যে গজব যে নির্যাতন মানুষের উপর দিচ্ছে তার একটা ফয়সালা আল্লাহ অবশ্যই করবে। হয় আজকে করবে, না হয় কালকে করবে। এই কালকে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে।
আপনি যদি চিন্তা করেন আন্দোলনটা একদম তুচ্ছ একটা আন্দোলন, এটা কোনো আন্দোলনই না। আপনি জুলাই মাসে ছেলেরা বলল কি কোটা বাতিলের জন্য একটা আন্দোলন করলো, এই সময় এটাকে গুরুত্ব না দিয়ে কোর্টে পাঠাই দিল। এই কোটার বিষয়টাকে কোর্টে পাঠাই দিল, ছেলেরা এটা না মানতে চায় না। এই কোর্টে পাঠাই দিয়ে স্বৈরাচারিণী শেখ হাসিনা গেল চায়নাতে ভ্রমণে। আপনারা জানেন কিনা, মনে আছে কিনা জানি না, চায়নাতে 4 দিনের সফরে গিয়েছে, কিন্তু চায়নাতে 1 দিনের সফর করার পর চায়না তাদের ওখান থেকে বের করে দিয়েছে, বলে যে আর দরকার নেই তোমাকে, তুমি চলে যাও। ওখান থেকে চলে এসে চায়না থেকে এসে প্রেস কনফারেন্স করলো। শয়তান একটা সাংবাদিক কালকে ধরা গিয়েছে, মুন্নি শাহ প্রশ্ন করলো শেখ হাসিনাকে, বলে যে মুক্তিযোদ্ধারা এই কি বলে চাকরি পাবে না, চাকরি কি কোটা করে এই রাজাকাররা পাবে? উনি বললেন রাজাকারদেরকে চাকরি দেওয়ার জন্য, আর তো আমার সরকার না, আমি কি রাজাকারদের চাকরি দেব? এই যে রাজাকারকে চাকরি দেওয়ার কথা করে যে ঘৃণা প্রকাশ করেছে, সেদিন থেকে বাংলাদেশের মানুষ স্লোগানে মুখরিত হয়েছে, তুই রাজাকার। এই রাজাকার আন্দোলনও তাকে দমাতে পারত না। তারেক রহমান তখন যারা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা এবং গণ অধিকার পরিষদের ছাত্ররা, তাদের সবার সাথে রাতের পর রাত কথা বলে কর্মসূচি ঠিক করে এই তাদের 9 দফা থেকে 1 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই 1 দফা কর্মসূচির মধ্য দিয়ে এ হাসিনাকে পালাতে হয়েছে, এবং শেষ পর্যন্ত সে যদি থাকতো আর আধা ঘন্টা থাকতো তাহলে তার লাশ পাওয়া যেত না। সে যদি মারা যেত তাহলে ইতিহাসটা এরকম হতো না, ইতিহাসটা অন্যরকম হতো। আমরা ওই ইতিহাস চাইনি। আল্লাহ রব্বুল ইজ্জত এই যে মহিলাটা কাল নাগিনীটা বলতো খালাদা জিয়া তো বয়স হয়েছে, মরতে পারে না, মনে না কেন? তার আবার জেল থেকে বেরোতো কেন? আমি অনুগ্রহ করে তারা এতে দিছি। এই বেটা বিদেশে বসে 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 কথা বলে কেন? দেশে আসতে পারে না? আমি এই দেশ থেকে পালাবো না, এই কথা বারবার বলছে না? বেগম জিয়া আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করত, আল্লাহ তুমি, আমি যে নির্যাতন সহ্য করছি, আমি সেই নির্যাতন ওই মহিলার উপর দেখতে চাই। আল্লাহ তার ফরিয়াদ কবুল করছে বলেই তাকে নামতে হয়ে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিমানে পালাতে হয়েছে। এমন ভাবে পালিয়ে গিয়েছে, কোথায় গিয়ে নামবে সেই ঠিকানাও তার ছিল না। ইন্ডিয়াতে বিভিন্ন প্রভিন্সে গিয়েছে, কোথাও তাকে নামার জন্য সুযোগ দেয় নাই। শেষ পর্যন্ত একটা ক্যান্টনমেন্ট থেকে তাকে নামার সুযোগ দিয়েছে। এই 17 বছর এবং জনগণ নিয়ে খাওয়ার জন্য বাসায় দেখছেন না কত খাওয়ার রেডি করে রাখছে, হাঁসি মুরগি মাছ মাংস কত কিছু। আল্লাহ তার রিজিকও বন্ধ করে দিছে, খেতে পারে নাই। সুতরাং আমরা কি এই কথাগুলি বলছি, আমরা কি আবার আমরাও ওইভাবে চলে যাব? আমাদেরকে কি দশা হবে? আপনারা কি চান আপনাদের একই দশা হবে? একই দশা যদি না হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আমি বলতে চাই, 17 বছর কষ্টের ফল 17 দিনে আমরা এটাকে শেষ হতে দিব না। আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনটাও আমরা চাই যারা আন্দোলনের শরিক ছিল তারা জোটগতভাবে একটা নির্বাচন করুক। আগামী বাংলাদেশটা এমনভাবে নির্মাণ হোক যেভাবে
আমাদের নেতা তারেক রহমান বলেছে নির্বাচনের পরে একটা সরকার হবে, সেটা হবে জাতীয় সরকার। সেই সরকারে শুধু আমার দলের লোকজন থাকবে না, বিরোধী দল কি বলে আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এবং ছোট ছোট দল যারা আছে, মাহমুদুর রহমান মান্নাতা সহ সবাইকে নিয়ে একটি সরকার গঠন করে বাংলাদেশকে একটা কি স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রে আমরা দাঁড় করাতে চাই। যেন আমার ছেলে মেধাতে চাকরি হবে, কারোর সুপারিশে নয়। আমার মেয়ে চাকরি হবে সুপারিশে নয়, মেধাতে। আজকে এই মেধার কথা বলে সারা বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলি আজকে কোথাও কোনো শিক্ষা নাই। অশিক্ষা কুশিক্ষা যারা লেখাপড়ার সাথে জড়িত না তাদেরকে আজকে শিক্ষক করা হয়েছে। সেই জন্য আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রায় আজকে এতে কি বলে দুদকের মামলার আসামি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে কিভাবে দুদকের মামলার আসামি হয়? এই সরকার যেমন, সেই সরকারের বিশ্ববিদ্যালয়ের বিসিও সেমন। এই অবস্থায় আজকে এই সাতকানিয়া বিভিন্ন জন, ইতিমধ্যে জামাতের বিভিন্ন উচ্চস্তরের নেতাদের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা চাই একসাথেই এই সাতকানিয়ার মাটিতে রাজনীতি করতে, হানাহানি নয়, রিকনসিলেশনের মাধ্যমে আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাই। এই ক্ষেত্রে যদি আপনারা এটার ব্যর্থ হয়ে ঘটেন, শুধু একটা সাতকানিয়া দিয়ে কি আপনারা বাংলাদেশ সরকারের ক্ষমতায় যাবেন? আরো আসন লাগবে না? এইটা যেমন আপনাদের কি বলে রেজিস্ট্রি করা সম্পত্তি নয়, এটা আমাদেরও রেজিস্ট্রি করা সম্পত্তি নয়। এটা হচ্ছে জনগণের সম্পত্তি। কালকে যে নির্বাচন হবে, ওই আওয়ামী লীগ মারহা হুদা মারহা নির্বাচন হবে না। এই নির্বাচনে আপনারা ভোট সেন্টারে যাবেন, যারা 30 বছর 18 বছর যারা ভোট দিতে পারেন নাই, ভোটার হওয়ার পরও তারা ভোট দিতে যাবে। তখন তারা তো চিন্তা করবে কাকে ভোট দিব। যে বালু দখল করে, যে রাস্তায় রাস্তায় হুমকি দেয়, যে গাছ দখল করে, তাকে ভোট দিব, নাকি যে এলাকার মানুষের কাজ করতে পারে তাকে ভোট দিব? এগুলি যেমন আমরা মাথায় চিন্তা করে, আমার নেতা যেমন মাথায় চিন্তা করে আমাদেরকে এই 31 দফা নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে, আপনাদের নেতারাও আপনাদেরকে সেই কথাগুলি বলবে। সুতরাং মানুষের ভালোবাসা অর্জন করুন। আমরা যেন আপনাদেরকে ভালোবেসে আগামীতে সাতকানিয়া যেন বিগত দিনে খুনের রাজনীতি এখানে প্রচলন ছিল, সেটা থেকে উঠে আপনাদেরকে যদি জনগণ ভোট দেয়, আপনাদেরকে আমরা নেতা মেনে নিয়ে এই এলাকায় কাজ করতে চাই। সুতরাং আমার যারা নেতা, আমরা যদি আমার দলের কোনো নেতা যদি চাঁদাবাজি করে, এখানে শুধু চাঁদাবাজি না, চাঁদাবাজির সাথে কিঞ্চিত সম্পর্ক ছিল ঢাকা উত্তরের সভাপতির, পরিবহন শ্রমিকদের সাথে একটা সম্পর্ক, সেজন্য ঢাকা উত্তরের কমিটিও ভেঙে দিয়েছে। আপনারা কি জানেন? সুতরাং এই চট্টগ্রাম দক্ষিণের একটা কমিটি, সে কমিটিকে কেন ভাঙছে জানেন? শুধুমাত্র স্বৈরাচারের সরকারকে সহযোগিতা করতে গিয়ে, তাদের গাড়ি বাঁচাতে গিয়ে তাদের কমিটিও ভেঙে দিয়েছে। সুতরাং বিএনপি আগের জায়গায় নাই, স্থান পরিবর্তন করেছে। বিএনপির নেতার বক্তব্য হচ্ছে পাবলিক মন জয় করতে হবে, পাবলিকের কাছে যেতে হবে, একবার না হলে 10 বার গিয়ে তাদেরকে বুঝাতে হবে আমরা কি চাই, আমরা আমাদের চাওয়ার সাথে আপনাদের চাওয়ার মিল আছে কিনা। আপনাদের চাওয়ার সাথে আমাদের চাওয়ার মিল থাকলেই আপনারা ভোট দিবেন। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে আসবে অতি সত্বর। আজকেও দেখেছেন
মামলা খালাস হয়েছে, কয়েকটা মামলা, বাকি মামলাও খালাস হবে, আইনি প্রক্রিয়া হচ্ছে। 111-এর পর যেভাবে শেখ হাসিনার মামলা একদিনে সব কোয়াশ হয়ে গেছিল, সেইভাবে না, আমরা পারতাম, আমরা করি নাই। তো সুতরাং আমরা এই 17 বছর এই এলাকায় আসতে পারি নাই, এইভাবে একটাতে মিটিং করার সুযোগই পাই নাই। আজকে আমার অনেক নেতা বক্তব্য দিয়েছে, রাতের এতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখছি, এরপরে বাসায় যে যাবো এরকম করে নিশ্চয়তা ছিল এক সময়। আজকে যে নিশ্চয়তা সৃষ্টি করেছেন, আমরা কিছুতেই এই সরকারকে, এই তত্ত্বাবধায়ক সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দিব না। এই সরকার আমাদের সরকার, এই সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, এই সরকার জামাতের সরকার বলতে হবে। কারণ এই সরকারে আসার পর আমরা তো স্বাধীনভাবে কাজ করছি, তাই না? তো সুতরাং এই সরকার যদি ফেল হয়, ব্যর্থ হয়, আগামীতে আর কোনো সরকার সার্থক হতে পারবে না। আমরা কি এখন ক্ষমতায় গেছি? আপনাদেরকে তো উৎফুল্ল দেখা যাচ্ছে, আমরা কি ক্ষমতায় গেছি? আগামীতে যে আমরা ক্ষমতায় যাব তার কোনো নিশ্চয়তা আছে? তাহলে আমাদেরকে সংশোধিত হতে হবে। আমাদের যে ভুলগুলি আছে সেই ভুল আমরা না দেখলে আপনারা দেখাই দিবেন, এই ভুল আমরা সংশোধিত হতে চাই। নির্বাচন কবে হবে আমি জানি না, আমি নির্বাচনের জন্য নির্বাচনের বক্তব্য দেওয়ার জন্যও আসি না এখানে। নির্বাচন যখন হয় তখন নির্বাচনে বক্তব্য দিব। আজকে আসছি শুধুমাত্র একটা কারণে, এই 31 দফা রাষ্ট্র সংস্কারের জন্য ব্যাপার আপনাদেরকে বলার জন্য। যে সংস্কারের কথা বলে আজকে সময় ক্ষেপণ করা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের। অনেকেই সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করতেছে না। আমরা এই সংস্কার দিয়েছি 2017 সালে, 27 দফা দিয়েছিলাম। এখন আমরা 23-এ আইসা 31 দফা সবার সাথে মিলে এটাকে 31 দফা করেছি। তো সুতরাং আগামীতে এই 31 দফার মধ্য দিয়ে এখানে প্রত্যেকটা বিষয়কে উত্থাপন করা হয়েছে। আপনারা যারা একটু সুযোগ দিবেন তারা একটু পড়ে দেখবেন। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা কষ্ট করে এখানে এসেছেন, সময় দিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, কোনো ধরনের আপনাদের একদিনের বড় হলো শিক্ষক, সরকারি কর্মকর্তা, কাউকে অমর্যাদা যদি করেন, কারো প্রতি যদি আপনারা অন্যায় আচরণ করেন, তাহলে জাতীয়তাবাদী দলের কর্মী হওয়ার আপনার দরকার নাই। মানুষের সাথে সুব্যবহার করতে হবে, মানুষের ভালোবাসা আদায় করে নিতে হবে। আর যারা বিভিন্ন এই অঞ্চলের বিভিন্ন সুবিধা অসুবিধা যেগুলি আছে প্রশাসনের কাছ থেকে, উপজেলা প্রশাসনের কাছ থেকে আমাদের পক্ষে যেগুলি করণীয়, এখানে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে আমরা এখানকার যে উন্নয়ন কর্মকাণ্ডগুলি সেগুলি করার চেষ্টা করব। এবং আমি বলবো না প্রশাসনকে সব জিনিসগুলি আমাকে দিয়ে দেন, এখানে অর্ধেক জামাতকে দেন আর অর্ধেক বিএনপিকে দেন, এবং বিএনপির নেতা কর্মীরা এটাকে ভাগ বন্টন করে নিবে। 17 বছর তো টোটালি পাই নাই, এখন ভাগ বন্টন করে নিতে কোনো কষ্ট আছে, অসুবিধা আছে? আমি মনে করি অসুবিধা নাই। এবং উপজেলা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু সহযোগিতা তো আপনাকে নিতে হবে, আপনাকে তো সহযোগিতা নিতে হবে না। আপনি যেদিন সহযোগিতা নেওয়ার প্রস্তুত থাকবেন সেদিন আপনাকে সহযোগিতা করবে। আমি সবাইকে, যারা আবারও পরিশ্রম করেছে, আমার এই
জটপকরিয়া, তারপর ফুলতলা, বটশিকিল, দুরদুরি, এই অঞ্চলগুলি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলতেছি, এগুলো অবহেলিত অঞ্চল ছিল আমাদের জন্য। এই অবহেলিত অঞ্চলগুলিকে আমি চাই সার্বক্ষণিকভাবে তাদের সাথে থেকে এই অঞ্চলগুলোর উন্নয়ন করতে। কথাই নয়, কাজে পরিণত করতে চাই। সুতরাং আমার যে বাইরে আজকে মিছিল করে আসছেন, আমরা তো ক্ষমতায় আসি নাই। আশা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাদের উপর সহায় হয়, অবশ্যই আমরা ক্ষমতায় আসবো ইনশাল্লাহ। আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমার দল যদি ক্ষমতায় আসে, আপনাদের এই ছোট ভাই লাখান্দা ভাই কোনো না কোনোভাবে আপনাদেরকে সহযোগিতা করার মতো দায়িত্ব পাবো ইনশাল্লাহ। আপনাদের ছোটোখাটো সহযোগিতাগুলি ইনশাল্লাহ করতে পারবো, এটা আমি আপনাকে আল্লাহর উপর বিশ্বাস রেখে বলতেছি। তো সুতরাং আমাদের এমপি হওয়ার দরকার নাই, মন্ত্রী হওয়ার দরকার নাই। আল্লাহ যদি আমার কপালে এমপি মন্ত্রী রাখে, কেউ কি নিতে পারবে? অনেকে এমপি হয়েছে না, 4 মাস থাকতে পারছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে না, থাকতে পারছে। তো সুতরাং ওই রকম কোনো কিছু হতে চায় না, হতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের ভাগিনা হিসাবে, আপনাদের মামা হিসাবে, আপনাদের কাজ করে আপনাদের ভালোবাসা নিয়ে আগামীতে আপনাদের মাঝে থাকতে চাই। এটাই হচ্ছে আমার চাওয়া। আজকে যারা বিভিন্ন জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছে, তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে জাসাস, মহিলা দল, তারপরে যুব দল, ছাত্র দল, কৃষক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা মিছিল সহকারে এসেছেন। আমার মহিলা নেত্রীরা অনেক কষ্ট করেছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।